আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, গাজী ক্লাসরুমে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা মৌলের ইলেকট্রন বিন্যাসের দ্বিতীয় অংশে আজকে আমরা আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। আমি পূর্ব থেকেই লিখে রেখেছি মৌলের নাম এবং ধাপগুলো, যা তোমাদেরকে সময় সংক্ষিপ্ত করার জন্য কাজে লাগবে। তো আমরা দেখতে পাচ্ছি আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস একবারে করব আমরা অতি অল্প সময়ের ভিতরে। তো আমরা জানি যে এল এর মান হচ্ছে, এল হচ্ছে সহকারী প্রধান শক্তির স্তর, আর এন এর মান হচ্ছে প্রধান শক্তির স্তর। এন সমান হচ্ছে 1 2 3 4 এরকম স্বাভাবিক সংখ্যা। তো এল বলতে বোঝায় এস পি ডি এফ। এস এর মান কত? 0, পি এর মান 1, ডি এর মান 2, এফ এর মান 3। তো আমরা দেখব যে 3D থেকে 4s ছোট কিনা বড়, আর 4s থেকে 4p ছোট কি বড়, ছোট না কি বড়। তো আমরা দেখছি যে এখানে একটা আউবহ নীতির অনুসারে আমরা লিখেছিলাম, আউবহ নীতিটা হচ্ছে যে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে ধীরে ধীরে উচ্চ শক্তি স্তরে যায়। আউবহ নীতি কি? ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে ধীরে ধীরে উচ্চ শক্তি স্তরে যায়। তো দেখো 3D বড় না 4s বড়, বা 4s ছোট না 3D ছোট, এবার 3D ছোট না 4p ছোট, সেটা আমরা কম্পেয়ার করব, তুলনা করব। তো সেটা কোন নীতি অনুসারে? আউবহ নীতি অনুসারে। তো আউবহ নীতি হচ্ছে n প্লাস এল এর মান যার ছোট হবে তাকে আমরা ইলেকট্রন, সেই অরবিটালে আমরা ইলেকট্রন প্রবেশ করাবো। তো n প্লাস এল এখানেও আছে, n প্লাস এল, এল প্লাস এল, সূত্রটা আমরা দিলাম। এখানে n এর মান হচ্ছে 3, n এর মান কত? 3, এই যে 3 বসাইছি। এল বলতে বোঝায়, এল বলতে বোঝায় এস পি ডি এফ। তো এখানে এল এর মান হচ্ছে ডি, তারপর ডি সমান কত দেওয়া আছে? ডি সমান 2 দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ ডি সমান কত দেওয়া আছে? 2। তো আমি এখানে এল এর মান 2 বসালাম, তাহলে n প্লাস এল এর মান যোগ করলে কত হচ্ছে? 5 হচ্ছে। আবার 4s এর জন্য বসাচ্ছি, এখানে 4, n এর মান কত? 4, n এর মানটা হচ্ছে 4, এই n এর মান, এই n এর মান হচ্ছে এই 4, 4 বসালাম। l মানে এখানে s কে নির্দেশ করছে, তো s সমান কত? s সমান হচ্ছে 0, তো বসালাম 0, তাহলে 4 আর 0 যোগ করলে হচ্ছে 4 হচ্ছে। তো আমরা দেখতে পেলাম 4s 3D থেকে ছোট, এই 3D থেকে 4s এর মান ছোট, কারণ 3D এর মান 5 আর 4s এর মান হচ্ছে 4। তো দেখলাম যে 3D থেকে অবশ্যই 4s কি ছোট, তাহলে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D তে না যেয়ে 4s এ যাবে। একটা কোশ্চেন থাকবে যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D তে না যেয়ে 4s এ যায় কেন? তো এই জন্য যাচ্ছে যে 3D থেকে 4s ছোট। কারণ কিভাবে আমরা প্রমাণ করলাম? n প্লাস এল এর মান অনুসারে। তো আবার দেখি 4p, 4p, তো 4 এখানে n এর মান কত? 4, আবার l সমান কত? p, p সমান কত? বার 1, p সমান কত? 1, দেখো আমি লিখে রেখেছি p সমান 1, তাহলে l এর মান 1 বসালাম, তো 4 আর 1 যোগ করলে হচ্ছে 5। তো এই 5 আর 3d, অর্থাৎ 3d আর 4p কত? দুইটার মানই হচ্ছে 5, 3d এর মানও 5, আবার 4p এর মানও 5। যার কারণে আচ্ছা, যার কারণে দেখছি যে 3D এবং 4p দুটির মানে কি সমান। 3D এবং 4p দুটির মানে কি সমান। 3D এর মানও আমরা কত পেলাম? 5, আবার 4p এর মানও 5। এবার লক্ষ্য করতে হবে যে এখানে n এর মানটা ছোট, এখানে n এর মান কত? 3, আর এখানে n এর মান 4। তাহলে দুটার মান যদিও সমান, কিন্তু আমরা n এর মান এটা ছোট বিধায় ইলেকট্রনটি আগে আমরা 3D তে প্রবেশ করাবো, 4p তে না দিয়ে আমরা কোথায় প্রবেশ করাবো? 3D তে। চলো আমরা মূল পর্বে চলে যাই। তো আমরা জানি এস এ সর্বোচ্চ কয়টি করে ইলেকট্রন দেওয়া যায়? দুইটা। এস এ 2টি ইলেকট্রন দিলাম। আমার এখানে ইলেকট্রন সংখ্যা কত আছে? 18টা আছে। মোট 18টি ইলেকট্রন আছে। প্রথমে 1s 2টা পূর্ণ করলাম। এরপরে যাব দ্বিতীয় স্তরে। দ্বিতীয় স্তরে কয়টি অরবিটাল আছে? 2টি। 2s 2p তে এস এ জানি 2টা সর্বোচ্চ 2টি থাকে, p তে সর্বোচ্চ 6টা থাকে। আমাদের 10টা পূর্ণ হয়ে গেল। বাকি আর রয়েছে কয়টা? 8টা। এখানে দিলাম এস এ সর্বোচ্চ থাকে 2টা, আবার p তে সর্বোচ্চ থাকে 6টা। আমরা জানি আর্গন একটি নিষ্ক্রিয় মৌল। হ্যাঁ, নিষ্ক্রিয় মৌল। তো নিষ্ক্রিয় মৌলের কি থাকে? তার সর্বশেষ শক্তি স্তরে, সর্বশেষ শক্তি স্তর, সর্বশেষ শক্তি স্তর এখানে কোনটা? 3, তার মানে এই তৃতীয়, এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তরে যদি এস এবং পি তে এস এর ইলেকট্রন 2 আর পি এর ইলেকট্রন 6, পি এর ইলেকট্রন হচ্ছে
6, মোট যোগ করলে কত হচ্ছে 8। যাদের হিলিয়াম ব্যতীত বাকি মৌলগুলো যারা নিষ্ক্রিয় মৌল যেরকম আর্গন, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগোনাসান, এগুলো হচ্ছে কি নিষ্ক্রিয় মৌল, তাদের অবশ্যই সর্ববস্তু স্তরে s এবং p অরবিটাল পূর্ণ, ইলেকট্রন দ্বারা পূর্ণ। তাহলে 2 আর 6 যোগ করলে কত হচ্ছে 8। তার মানে হচ্ছে এরা গ্রুপ কততে অবস্থিত? 18তে অবস্থিত। এরা গ্রুপ কততে অবস্থিত? 18তে অবস্থিত। আমরা পরবর্তী ক্লাসে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করা শেখাবো। এরপর দেখো 19 এখন পটাশিয়ামের 19টা ইলেকট্রন রয়েছে। তো আমরা এখন কি করব যে 2s 1s, হ্যাঁ 1s2 2s2 2p6 3s2 3p6 আর 4s2 তে আমরা আগে 3d তে না ইলেকট্রন দিয়ে আগে উঠাই দেব 4s এ দেব ইলেকট্রন। 4s এ কয়টা ইলেকট্রন দেব? 4s এ আমরা একটা ইলেকট্রন দেব। হ্যাঁ, এই যে একটু আগে বললাম যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি, এই যে 18তম ইলেকট্রন শেষ, এই পর্যন্ত কয়টাতম ইলেকট্রন শেষ? এই পর্যন্ত হচ্ছে 18তম ইলেকট্রন শেষ। এই কয়টা ইলেকট্রন আসছে? 18টা। এবং পরবর্তী ইলেকট্রন কত? পরবর্তী ইলেকট্রন রয়েছে আরো কয়টা? 19, আরো একটা রয়েছে। সেই একটা আমরা 3d তে ফাঁকা দিয়ে আমরা 3d এখানে শূন্য দিতে পারি, দিয়ে এখানে 1 দেব, 4s এ যে 1 দেব। গুড। এরপরে দেখো যে আমাদের তাহলে কথাটা হচ্ছে কি যে 3d থেকে 4s ছোট, তাই ইলেকট্রনটি 3d তে না দিয়ে আমরা 4s এ একটা ইলেকট্রন দিয়েছি। এবার ক্যালসিয়ামের কয়টি? দুইটি, 20টি ইলেকট্রন রয়েছে। আমরা এখন একইভাবে পূরণ করব। p তে 6টা, s এ 2টা, p তে কয়টা? p তে রয়েছে হচ্ছে 6টা। এবার আমরা s এ 2টি ইলেকট্রন দিয়ে দিলাম। এখন d এর উপরে কোনো ইলেকট্রন দেয়নি। এরপরে দেখো 19 স্ক্যান্ডিয়ামের সময় অবশ্যই এখানে কি করবে যে তোমার 3d তে যে একটা ইলেকট্রন চলে আসবে p6, 3d তে 4s2 পূর্ণ তো হয়ে গেছে। এখন আমরা এই যে পটাশিয়ামের জন্য দেখো যে কি করলাম, এই যে পটাশিয়ামের সময় যে আমরা কি করছিলাম, পটাশিয়ামের সময় যে 19তম ইলেকট্রনটি, এটা 18তম ইলেকট্রন এখানে শেষ, এই যে 6 এর ভিতরে চলে গেছে, p6 এর ভিতরে। আর 19তম ইলেকট্রনটি আমরা 3d তে না দিয়ে 4s এ 1 এ দিয়েছি। কারণ কি 3d থেকে 4s ছোট। আচ্ছা, এরপরে দেখো স্ক্যান্ডিয়ামের সময় কি করছি, স্ক্যান্ডিয়ামের মোট আমার কয়টি ইলেকট্রন আছে? 21টি। তাহলে দেখো 4s কিন্তু পূর্ণ হয়ে গেছে, এখন 3d কিন্তু ফাঁকা রয়েছে। এবার তাকাও এইখানে 3d এর মান কত? 5, আর 4p এর মানও কত? 5। এখন ছোট কে? 3d ছোট না 4p ছোট? কারণ দেখো 4p এর মানও 5, 3d এর মানও কত? 3d এর মানও কত? 5। কিন্তু এখানে n এর মান কোনটা? n এর মান 4 আর n এর মান 3, কিন্তু 4 এর থেকে 3 ছোট, তাই ইলেকট্রনটি কোথায় যাবে? 3 তে যাবে, অর্থাৎ 3d তে আমরা একটা ইলেকট্রন দিয়ে দেব। এখন ক্রমান্বয়ে পরবর্তীতে 3d তে খালি ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকবে। তো যাই আমরা এরপর টাইটানিয়াম। তোমরা জানো প্রথমে 1s এ 2টি ইলেকট্রন দিতে হয়, 2s এ পরে s এ সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে, দিলাম s এ 2টা, p তে 6টা, s এ আবার 2টা, p তে 6টা। এবার আমরা আগে পূরণ করব এখানে 2টা, আর বাকি থাকলো এবার এখানে বাড়বে কয়টা? 2টা হয়ে গেল, অর্থাৎ টাইটানিয়ামের এখানে কত বসবে? d এর উপরে 2টি ইলেকট্রন। আচ্ছা, ক্রমান্বয়ে পূর্ণ করে গেলাম। তোমরা জানো 1s এ আগে 2টি ইলেকট্রন, তারপর 2s2, তো 2p6, 3s2, 3p6, এরপর 4s2, এবার 3d তে কয়টা বসবে? 3টা বসবে। এখন তৃতীয় অরবিটালে দেখো সব জায়গায় এক এক খালি, এখন শুধু তৃতীয় d তে ওই ইলেকট্রন বাড়তে থাকবে। ক্রোমিয়াম দেখো, ক্রোমিয়ামে যাই 2 2 6 2 6 2। এইবার একটা বিষয় হচ্ছে 3d, এই ক্রোমিয়ামটা একটু ব্যতিক্রম। এখন এই 3d তে এখন দেখো যে এখানে 3d রয়েছে, 3d তে আমরা এখন কততম ইলেকট্রন দেব? 24তম ইলেকট্রন। এখানে কয়টা আসে? 4টা আসে। নিয়ম অনুসারে কয়টা আসে? 4টা আসে। কিন্তু এই 4টাকে আমরা এই অবস্থায় রাখবো না। কেন রাখবো না? যে এইটা অর্ধ সংরক্ষণশীলতার নীতি মেনে চলবে বা শক্তিশালী এবং স্থায়ী। যেমন ডি তে 10টি থাকলে যেমন শক্তিশালী স্থায়ী হয়, ঠিক তেমনি ডি তে 5টি ইলেকট্রন থাকলেও কি হয়? শক্তিশালী এবং স্থায়ী হয়। এস এ যেরকম 2টি থাকলে শক্তিশালী এবং স্থায়ী হয়, এস এ তখন একটি থাকলেও কি হবে? ওরকম অর্ধেক পূর্ণ থাকলেও কি হবে? শক্তিশালী এবং স্থায়ী হবে। তো আমরা কি করব? এবার তাকাও, তাহলে ডি তে এখন কয়টা আছে? 4টা আছে। আর 4s এ কয়টা আছে? 2টা আছে। তাহলে 4 কিন্তু শক্তিশালী এবং স্থায়ী, কিন্তু 3d তে অর্ধপূর্ণও না, সম্পূর্ণও না। তাহলে আমরা কি করব? এই ডি তে এখানে আমরা কয়টা ইলেকট্রন দেব? 5টা। তাহলে একটা ইলেকট্রন এখানে বাড়ছে, তাহলে এসে একটা ইলেকট্রন এখান থেকে আসছে, অর্থাৎ এইখানে 4 না দিয়ে 2 না দিয়ে আমরা এখানে কয়টা দেব? ও একটা দিয়ে, আর এখানে সেই একটা যোগ করব। তার মানে এখানে 4টা ছিল, হয়ে গেল কয়টা? 5টা। তাহলে দেখো এটাও অর্ধপূর্ণ, এটাও অর্ধপূর্ণ। তাহলে এটাকে বলে অর্ধ সংরক্ষণশীলতার নীতি। আচ্ছা, এরপরে ম্যাঙ্গানিজের জন্য এবার আমরা করব 1s2 2s2 2p6 3s2 3p6। এবার এখানে এই d এর পরে 5 থাকবে, শুধু এখানে যে ইলেকট্রনটা বাড়বে, 4s 1 ছিল, এখানে 4s কত হয়ে যাবে?
2 হয়ে যাবে। এরপরে দেখো 2 আমি আর বলছি না, দ্রুত লিখে ফেলছি। 2 2p 6 3s তো দুইটা, 3p তে 6টা। আর পরে দেখো এখানে দুইটা দিলাম। এবার একটা ইলেকট্রন কিন্তু বাড়ছে, 26তম ইলেকট্রন। এখানে 5 এর জায়গায় এখন কত হয়ে যাবে? d এর পরে 6, d কত হবে? 6টা ইলেকট্রন। আমাদের হয়ে গেল সম্পূর্ণ 26টা। এবং কোবাল্টে দেখো 2 2 6 2 6, এখানে কত হবে? 7, এখানে হচ্ছে 2 2 2 6 2 6, এখানে কি হবে দেখো, এখানে 2 দিলাম, এখানে হচ্ছে 8। আবার নিকেলের জন্য, কপারের জন্য 2 2 6 2 6, 3d তে কয়টা? 3d তে হচ্ছে এখানে 9টা, এখানে হচ্ছে 2টা। এবার একটা ব্যাপার দেখো, এই যে কপারের জন্য, কপারের বেলায় কি হচ্ছে দেখো, ডি তে কয়টা আছে বলো তো? 9টা। আর ফরেসে কয়টা আছে? 2টো। তাহলে এর কিন্তু শক্তিশালী এবং স্থায়ী সম্পূর্ণ। আর এটা কি অর্ধ সংরক্ষণ? অর্ধ না, আবার কি সম্পূর্ণ না। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি? একটা ইলেকট্রন এখানে যোগ করতে পারি। তাহলে এখানে কত হয়ে গেল? 10। আর এখান থেকে কয়টা হলো? একটা। তো দেখো এটা অর্ধ সংরক্ষণশীল মানে শক্তিশালী স্থায়ী, এবং এটা পূর্ণ তার মানে এটা শক্তিশালী এবং স্থায়ী। তাহলে আমরা এটা কি করব? 9 এর জায়গায় 10 দিব, আর এখানে একটা ইলেকট্রন কমায় দিব। এটা হচ্ছে নীতি। এবার জিঙ্কের জন্য কি হবে? 2 2 6 2 6, 3d কত? 10, 4s কত হয়ে যাবে? 2, সরি 4s কত হবে? এখানে 2টা হয়ে যাবে। এটা ছিল। তো আমরা এই তিনটাকে আবার আলাদা করে লিখেছিলাম এই জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য। দেখো তাহলে কি এখানে আমরা আবার লিখছি, তাহলে এখানে কত দিব? 2 2 6 2 3 কত? 6, d কত? এখানে হচ্ছে d 5, আর হচ্ছে কত? 4s 1, তাই তো? তো আমি তো অলরেডি করা হয়ে গেছে, তোমরা আশা করি বুঝতে পারছো। কারণ এখানে কি হচ্ছে? অর্ধপূর্ণ হচ্ছে, বা অর্ধ সংরক্ষণশীলতার নীতিকে মেনে নিচ্ছে। কারণ দেখো D10 যেরকম শক্তিশালী স্থায়ী, D5 এরকম শক্তিশালী স্থায়ী, S2 যেরকম শক্তিশালী স্থায়ী, S1 এরকম শক্তিশালী স্থায়ী। ধন্যবাদ তোমাদের সবাইকে ক্লাসের সাথে থাকার জন্য।